এবার বিপুল পরিমাণ টাকার হদিশ মিলল বেসরকারি স্কুলের ভল্টে মিলল প্রায় 2.25 কোটি টাকা। কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিপুল পরিমাণ টাকা গুনতে আনতে হলো টাকা গোনার মেশিন। গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ, আর সেখানে উদ্ধার হয়েছে প্রায় 1,70,00,000 টাকা। বেসরকারি স্কুলের ভল্টে এত টাকা এলো কোথা থেকে, কেন রাখা হয়েছিল তা জানতেই সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? সুকর্ণা, দেখো, ইতিমধ্যেই এই বেসরকারি স্কুল অর্থাৎ কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানকার যিনি অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে যে এত বিপুল পরিমাণ টাকা স্কুলের ভল্টে কি করে রাখা হলো এবং কার নির্দেশে এই টাকা মজুত রাখা হয়েছিল এবং কার টাকা, এই উত্তর জানার চেষ্টা করছে। এবং বেশ কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে এই অ্যাকাউন্টেন্টের মোবাইল থেকে। সেখানে দেখা যাচ্ছে যে তাকে বিভিন্ন সময় টাকা রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে। কোথায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, কত টাকা, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বেশ কিছু সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলি যে এই যে কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এখানে গতকাল বিকেলবেলা এখানকার অধ্যক্ষের সঙ্গে যিনি অ্যাকাউন্টেন্ট আছে তার একটা তর্ক বিতর্ক শুরু হয়। কেননা এই স্কুলের টাকা পয়সা নিয়ে একটা যখন কথাবার্তা চলছে তখনই এই ভল্টের হদিশ পেল, এবং ভল্টের ভেতরে প্যাকেটবন্দি অবস্থায় রাশি রাশি টাকা দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। পুলিশ আসে এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা আসেন, ডিসি উত্তর আসেন এবং এসিপি বীজপুর আসেন, এবং তারা তদন্ত শুরু করে। এবং শুধু তাই নয়, এই টাকা কোথা থেকে এলো এবং কত পরিমাণ টাকা আছে তার উত্তর জানার চেষ্টা শুরু হয় ভিডিওগ্রাফির মাধ্যমে। এবং পুরোপুরি টাকা গোনার মেশিন এনে গভীর রাত পর্যন্ত টাকা গোনা হয়েছে। 500 টাকা, 200 টাকা, 100 টাকার প্রচুর নোট সারি সারি অবস্থা। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে টাকার স্তূপ রীতিমতো। এর আগে আমরা দেখেছিলাম বাদুড়িয়া পুরসভার তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তার অফিস থেকে 80 লক্ষ টাকা এবং তার অফিস সংলগ্ন একটি ক্ষেত থেকে 5টি বস্তাবন্দি 2,24,00,000 টাকা উদ্ধার হয়। তার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বাড়ি থেকেও টাকা উদ্ধার হয় 27 লক্ষ টাকা। এরপর এই কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান যার কমল অধিকারী, যে স্কুলের পরিচালন সমিতির সভাপতি, সেই স্কুলের ভল্ট থেকে 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে। এবং এই টাকা কোথা থেকে এলো, কার টাকা, কেনই বা মজুত রাখা হয়েছে, সে ব্যাপারে এখনো পর্যন্ত সদুত্তর বীজপুর থানার পুলিশ পায়নি। গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে, তারা এই টাকা কেন এখানে মজুত রেখেছিলেন, কেন স্কুলের যদি টাকা হয় সেটা কেন ব্যাংকে জমা করা হয়নি, এবং কেনই বা এত বিপুল পরিমাণ টাকা প্যাকেটবন্দি অবস্থায় ভল্টের মধ্যে রাখা হয়েছিল, কার নির্দেশে রাখা হয়েছিল, কার টাকা, এই উত্তরই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুকর্ণা। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস কি বলছেন, শুনুন। ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে। তো আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা, আপনি বলুন এগুলো কি বানিয়েছে। অ্যাটাচ বাথ, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। বেসরকারি স্কুলের ভল্ট থেকে 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেও তৃণমূল যোগ সামনে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকেও ট্রলি ভর্তি উই পোকায় কাটা টাকা উদ্ধার হয়েছিল, সেই সঙ্গে উদ্ধার হয়েছিল বেডরুম। আর এখানে বেসরকারি স্কুল যে হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল কাঁচরাপাড়ায়, সেখানে একটি সিক রুমের হদিশ মিলল। কিন্তু সিক রুমের ভেতরের ছবিটা যদি দেখা যায় তাহলে এই প্রশ্নই ওঠে যে স্কুলের অন্দরে একটা সিক রুমে এতটা এলাহি ব্যবস্থা কি থাকতে পারে? আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে আরো একবার চলে যাব। সমীরণ, এই এলাহি ব্যবস্থা একটা সিক রুমের ভেতর, পুলিশ সূত্রে কি কি জানতে পারছো, কি কি রয়েছে তার মধ্যে? দেখো, যেটা সুকর্ণা জানা যাচ্ছে যে এই যে স্কুল, এই স্কুলের মধ্যে বিলাসবহুল একটি স্যুট বলা যায়,
সেখানে বেডরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে। গতকাল এই ঘটনা যখন খবর জানতে পারেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস, তিনি ছুটে আসেন। তিনি এসে হতবাক হয়ে যান যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিলাসবহুল একটা ঘর, সেখানে বিছানা রয়েছে, সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং আরও বেশ কিছু আপত্তিকর জিনিস রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিবেশ, আমি একবার তরুণকে ছবিটা দেখাতে বলবো। এই যে স্কুলের ভেতরে, সেখানেই গ্রাউন্ড ফ্লোরে এই সিক রুম রয়েছে। সিক রুমের নামে একটা বিলাসবহুল ঘর, এবং কিছুক্ষণ আগে একজন পুস্তক ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি যেটা অভিযোগ করছেন যে স্কুল আওয়ারের পর স্কুলের পরিচালন সমিতির যারা মাথা, যেমন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী, যিনি সভাপতি, এবং তারপরে পাশাপাশি আরও এক কর্তা, তারা সকলে মিলে সন্ধ্যের পরে এখানে রীতিমতো আসর বসাতেন। সমস্ত দুষ্কৃতীদের আখড়া ছিল। শুধু তাই না, একাধিক পুলিশ আধিকারিকদেরও যাতায়াত ছিল এই স্কুলে, এবং তাদেরকে সকলকে পুলিশের ভয় দেখানো হতো। ওই পুস্তক ব্যবসায়ী অভিযোগ করছেন যে স্কুলে বই দেওয়ার জন্য তিনি এখনও স্কুলের কাছ থেকে 18 লক্ষ টাকা পান, এবং বেশ কয়েক বছর ধরে স্কুলে তিনি ঘোরাঘুরি করছেন কিন্তু টাকা পাননি। এবং স্কুলে রীতিমতো এখানে সন্ধ্যের পর এখানে দুষ্কৃতীদের আখড়া ছিল, যত রকম অসামাজিক কাজকর্ম হতো, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং যারা স্কুলের প্রাক্তনী, তারাও হতবাক যে এই পরিমাণ টাকা এলো কোথা থেকে। 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং বীজপুর বিধানসভার যিনি প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী, তিনি পরাস্ত হয়েছেন, এবং তার পাশাপাশি তার ভাই তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী। এই 4 মে ফল ঘোষণার পর থেকে তিনি বেপাত্তা, অর্থাৎ কাঁচরাপাড়া পুরসভার তিনি পুরপ্রধান, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ। কিন্তু তিনি এই স্কুলের পরিচালন সমিতির মাথায়, অর্থাৎ সভাপতি পদে রয়েছেন। সেখানে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো, এটা কাদের টাকা, এরই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি এই ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরে বিলাসবহুল স্যুট থেকে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা, এবং বীজপুরের বিধায়ক তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে গেছিলেন সেই সময়কার শাসক দল। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কারি টাকা উদ্ধার হচ্ছে, তার পাশাপাশি এই বিলাসবহুল ঘর এবং আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বীজপুর থানার পুলিশ। কিন্তু টাকা কার, কোথা থেকে টাকা এলো এবং কারই নির্দেশে এই টাকা রাখা হয়েছে, সেই উত্তর এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারী। 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে প্যাকেট বন্দি অবস্থায়। বিভিন্ন প্যাকেটে ভর্তি করা ছিল 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট। গভীর রাত পর্যন্ত সেই টাকা গোনা হয়, ভিডিওগ্রাফি করা হয় পুরো বিষয়টি, এবং তাতে জানা যাচ্ছে 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনা জেলার আগে 2 জায়গায় তুমি জানো যে টাকা উদ্ধার হয়েছে, কোটি টাকা উদ্ধার হয়েছে। তারপরে একটি স্কুল থেকে এত পরিমাণ টাকার উদ্ধারের ঘটনা, রীতিমতো হবাক এলাকার বাসিন্দারা। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। একজন বই বিক্রেতা, তিনি কি অভিযোগ তুলছেন, দেখুন। গৌতম ঘোষ দস্তিদার আর কমল অধিকারী। আমি তো টাকা পাবো, আমি প্রায় 18 লাখ টাকা পাবো। আমার বই দিয়েছি, বইয়ের টাকা দেয়নি। 2023 সালে বই দিয়েছি, স্কুলে বই দিয়ে, এই স্কুলে বই দিয়েছি, আমার বইয়ের দোকান, স্কুলকে বই দিয়েছি, বই বিক্রি করেছি, স্কুল আমাকে পেমেন্ট করেনি। 47 লাখ টাকা পেমেন্ট দিয়েছে, বাদ বাকি টাকা পেমেন্ট করেনি। এখনো 18 লাখ টাকা পাবো। মেন লোক হলো কি ঘোষ দস্তিদার, গৌতম ঘোষ দস্তিদার। ওই সবকিছু ডিলিংস করতো, ও আর কমল অধিকারী। হ্যাঁ, তা এতদিন কিছু বলতে পারতাম না ভয়ে, কিন্তু এখন বাধ্য হয়ে বলছি। এখানে স্কুলে এসে বসে থাকতাম, উনি গৌতম ঘোষ দস্তিদার পাশের ঘরে ম্যাডামকে নিয়ে বসে গান গাইতো, আমরা বসে বসে শুনতাম 3 ঘন্টা 4 ঘন্টা। আমার বাবা স্কুলে চাকরি করে, 35 বছর স্কুলে চাকরি করেছে। আমি করেছি 20 বছর চাকরি করছি। ওইখানে এই স্কুলের বই দিয়েছি, ঠিক আছে। সেই বইয়ের টাকা আমাকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। এত এরা বাজে। 1 বছর না, 2 বছর, 3 বছর ধরে বসে রয়েছে এখানে। এসে বসে থাকতাম 3 ঘন্টা 4 ঘন্টা বসেই রাখতো। বিভিন্ন থানার বড়বাবুরা এখানে এসে আড্ডা মারতো। 5:30 থেকে 8:30, 9টা, 10টা অব্দি এটা একটা আখড়া ছিল সব। গৌতম ঘোষ কমল অধিকারী থাকতো, বিভিন্ন থানার সব বড়বাবুরা এখানে আসতো। এরকম বা এইখানকার যত ক্রিমিনাল সব এখানে এসে আড্ডা মারতো। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। চলে আসছি পরের খবরে। আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অন্তর্ঘাত আশঙ্কা। প্রথমে ভবনের 4 তলায় আগুন লাগে, সেই আগুন নিভেও যায়, কিন্তু পরে কিভাবে আগুন লাগলো 9 এবং 10 তলায়, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। চলে যাব পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, আজ ফরেনসিক আসার কথা রয়েছে, নমুনা সংগ্রহ করবেন তারা, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করা হচ্ছে। তদন্তকারীরা ঠিক কি মনে করছেন?
দেখো, দমকলের সঙ্গে কথা বলার পর কিন্তু একেবারে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে এডিএম তিনি একটি অভিযোগ দায়ের করেছেন আলিপুর থানা, এবং যারা ডিসি সাউথের কাছে অভিযোগ জমা পড়ে এবং তারপর সেই মামলা আলিপুর থানা একটি এফআইআর রুজু করেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তুমি যে প্রশ্ন করলে কেন অন্তর্ঘাতের আশঙ্কা করছে বা তদন্ত কোন পথে রয়েছে, এটা হচ্ছে সেই বহুতল যেখানে তুমি দেখেছো গতকালকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই যে বহুতলটি হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা নব প্রশাসনিক ভবন, এবং সেখানেই রয়েছে দক্ষিণ 24 পরগনার এই নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের জেলা পরিষদের অফিস রয়েছে। এবং এই যে বহুতল সেটা হচ্ছে মোট হচ্ছে 10 তলা বহুতল। এই 10 তলা বহুতলের গতকালকে প্রথমে 4 তলা থেকে হচ্ছে ধোঁয়া দেখতে পাওয়া যায়। যে জায়গা থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা কনফারেন্স রুম 4 তলায়, এবং বাহারুল ইসলাম যেটা হচ্ছে জেলা পরিষদের দপ্তর রয়েছে সেখানে বাহারুল ইসলাম তার যে বন্ধ চেম্বার, সেই চেম্বার থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে আগুন ছড়ায়। আগুন ছড়িয়ে একেবারে জাহাঙ্গীর খান যা গ্রেপ্তার হয়েছে তার যে দপ্তর রয়েছে এখানে, এবং তার দপ্তরেও কিন্তু আগুন ছড়ায়। এবারে এই যে আগুন ছড়ালো 4 তলা এবং 5 তলা কিছুটা অংশে আগুন লাগলো, এবং তার পরবর্তীকালে যেটা দমকলের পরিভাষা দমকল আধিকারিকরা মনে করছেন এটা হচ্ছে আনইউজুয়াল ফায়ার, কারণ তারা মনে করছেন যে 11:30টার পর 11:50-এর মধ্যে আগুনকে তারা কন্ট্রোল হিসেবে ঘোষণা করলো আর আগুন ছড়ানোর কোনো জায়গা তারা দেখতে পায়নি। কিন্তু হঠাৎ করে ঠিক আধ ঘন্টা পর দেখতে পাওয়া যাচ্ছে 12:30 অর্থাৎ 12:35 থেকে 40-এর মধ্যে এই যে বহুতলের 9 তলা এবং 10 তলা সেখানে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলছে। 9 তলায় হচ্ছে কি রয়েছে, 9 তলায় হচ্ছে মিড ডে মিল সেকশন রয়েছে, এবং 10 তলায় হচ্ছে ইভিএম এর স্ট্রং রুম রয়েছে আলিপুর সদরের যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র, তার মধ্যে টালিগঞ্জ, যাদবপুর, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, এছাড়া হচ্ছে বেটিয়াবুরুজ, এই সমস্ত জায়গার হচ্ছে ইভিএম রাখা রয়েছে সেখানে কিন্তু। আর 9 তলায় আগুন লাগার পরে সেই আগুন 10 তলাতেও ছড়িয়ে যায়, ভয়াবহ রূপ নেয়। আনইউজুয়াল ফায়ার কেন বলছেন, কারণ হচ্ছে তারা বলছেন যে 4 তলায় আগুন লাগলো, 5 তলায় কিছুটা ছড়ালো, কিন্তু তার পরবর্তীকালে 6, 7, 8 সেই জায়গায় কোনো রকমভাবে কিন্তু ভেতরে কোনো রকমভাবে আগুন ছড়ায়নি। হঠাৎ করে দেখতে পাওয়া গেল 9 তলায় আগুন ছড়িয়ে পড়লো। এবার এই জায়গায় আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এবং আগুনটা ট্রাভেল করলো যখন আগুন লাগে 9:15 নাগাদ, তার পরবর্তীকালে 11:50-এর মধ্যে তারা আগুনকে কন্ট্রোলে আনলো। 12:35 থেকে 40-এর মধ্যে আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এবং কারণ সেই সময় তো ইলেকট্রিসিটি সবটা বন্ধ করা অবস্থা রয়েছে, সেখানে হচ্ছে দমকল কর্মীরা সেখানে যাচ্ছেন, এমনকি মোট 4 জনের মধ্যে থেকে একজন ছাদে আটকে পড়ে, তাকে দমকল গিয়ে 11:50 নাগাদ ছাদে ওপরে উঠে গিয়ে তাকে রেস্কিউ পর্যন্ত করেন। কিন্তু এখানে যারা ছিলেন 9:15 নাগাদ আগুনটা লাগলো বা কীভাবে সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়েছে। 9:15 নাগাদ যে জায়গায় আগুন লাগে সেই জায়গায় কিন্তু দপ্তরগুলো বন্ধ অবস্থায় ছিল, বাতানুকূল যন্ত্র সেটাও চলছিল না, কারণ 10টার পরে হচ্ছে অফিসগুলো ওপেন হয় এবং কনফারেন্স রুম বন্ধ ছিল, বাহারুল ইসলামের দপ্তর বন্ধ ছিল। আগুনটা লাগলো কিভাবে, আগুন লাগার পর আগুন যখন কন্ট্রোলে এলো তখন হঠাৎ করে 9 তলা এবং 9 তলায় আগুনটা লাগলো কিভাবে, কারণ মাঝের যে ফ্লোরগুলো রয়েছে সেই জায়গায় তো আগুন লাগেনি। এই জায়গাতেই তারা মনে করছেন কোনো অন্তর্ঘাত থাকলে কিন্তু থাকতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং সেই মর্মেই দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলার পর এখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। চোখ রাখবো পরের খবরে। আপনারা দেখলেন এর আগে যে ঘটনা ঘটেছে আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাত আশঙ্কা, আর তারপরেই কিন্তু দেখা যাচ্ছে এই অন্তর্ঘাতের আশঙ্কায় যে তদন্ত শুরু হয়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে দিকে দিকে অভিযোগ সামনে আসছে, যেখানে দুর্নীতি, তোলাবাজি একাধিক অভিযোগ, এবং সেই সঙ্গে সরকারি ত্রাণ সামগ্রী প্রচুর পরিমাণে বাড়িতে মজুত করে রাখার অভিযোগ। আর এবার রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। গড়িয়া এলাকার একটি হোটেল থেকে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। ধৃত কাউন্সিলরকে বাড়ি নিয়ে গিয়ে তল্লাশি করছে পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরকে দেখে চোর চোর স্লোগান এবং সেই সঙ্গে ডিমও ছোড়া হয়। মারতে পারলাম না, আমার সামনে কোনো রকম অন্যদিকে রাজপুর সোনারপুর পুরসভারই আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে এই একই অভিযোগ। বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি এবং কার্যালয়ে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর খোঁজ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার।
এই ত্রাণ সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। চোর চোর স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে। আর এবার কোচবিহারের খবরের দিকে নজর রাখবো। চাপের মুখে পড়ে অবশেষে কাটমানির প্রায় 2,90,000 টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, আবাসের নামে টাকা নিয়েছিলেন বিজয় বর্মন। গতকাল টাকা ফিরিয়ে দিয়েছেন শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য। গতকাল 88 জনকে টাকা ফেরত দেওয়া হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আরো বিশদে এ নিয়ে আমাদের জানাবেন। শুভেন্দু, কি জানতে পারছো? দেখো, শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের 174 নম্বর বুথ, সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন, তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে গত কয়েক বছর ধরে বাংলার আবাস যোজনার যে টাকা পাচ্ছিলেন উপভোক্তারা, সেখান থেকে কাটমানি 5,000 টাকা, কারো কাছ থেকে 10,000 টাকা, এইভাবে প্রায় 5 লক্ষ টাকার মতন তিনি নিয়েছেন। এবং এরপরেই সরকার বদলের পর তার উপর চাপ সৃষ্টি করতে থাকে গ্রামবাসীরা। এবং গতকাল যেটা দেখা গেল, প্রায় 2,90,000 টাকা তিনি কিন্তু তুলে দিলেন 88 জন উপভোক্তাদের হাতে। এবং আরো কিছু মানুষ বাকি রয়েছেন যারা টাকা পান, আর ধীরে ধীরে সকলের হাতেই টাকা তুলে দেবে এমনটাই জানানো হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে এলাকায় ব্যাপক ভিড় হয়। যারা টাকা পয়সা পেতেন তারা কিন্তু সকলে চলে আসেন এবং নিজেদের প্রাপ্য তারা বুঝে নেন। যদিও গ্রাম পঞ্চায়েত জানিয়েছে যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশেই তিনি এই টাকাগুলি তুলেছেন এবং তিনি সেই টাকাগুলি এখন দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ শুভেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।